আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 7 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। এখানে একের দাগে রয়েছে যে প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলো উপযুক্ত নাম এবং প্রতীক সহ চিহ্নিত করো। তো প্রথমে আছে হাডসন উপসাগর। এই হচ্ছে হাডসন উপসাগর। এটা হচ্ছে হাডসন উপসাগর। এটা হচ্ছে পৃথিবীর রেখা মানচিত্র, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এই উত্তর আমেরিকা। এটা হচ্ছে হাডসন উপসাগর। এরপরে আছে রকি পর্বত। এই হচ্ছে রকি পর্বতমালা। এটা হচ্ছে তাহলে হাডসন উপসাগর, এটা হলো রকি পর্বতমালা। আমাজন নদী মানে বুঝতে পারছো তোমার দক্ষিণ আমেরিকা। এই যে এই হচ্ছে আমাজন নদী। এই যে এখানের এই ভাঁজটা থেকে এখান থেকে এটা হলো আমাজন নদী। এরপরে রয়েছে আটাকামা মরুভূমি আর কুক প্রণালী। আটাকামা মরুভূমি, এই যে হচ্ছে আটাকামা মরুভূমি, এই যে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে আটাকামা মরুভূমি। আর কুক প্রণালী হচ্ছে এই যে এইখানটা, এটা হচ্ছে এই যে এই ভাঁজটা হচ্ছে এটা হলো কুক প্রণালী। এবার দুয়ের দাগে আসি। দুয়ের দাগে প্রশ্নে আয়তে বলেছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখাটি হলো গুটেনবার্গ। দুই হচ্ছে গ্রানাইট রূপান্তরিত হয়ে যে শিলার সৃষ্টি হয় তা হচ্ছে নিস। তিন, যে মেঘে আকাশ ঢেকে গেলে বাম্পি ক্লাউড বলে তা হলো স্ট্র্যাটোকিউমুলাস। চার, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবাদকে বলা হয় হ্যারিকেন। পাঁচ হচ্ছে শেলভা অরণ্য সৃষ্টি হয়েছে যে জলবায়ুতে তা হলো নিরক্ষীয়। ছয়, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু পরিলক্ষিত হয় কেপটাউনে। সাত, বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয় 5ই জুন। সাত, অস্ট্রেলিয়া যে শহরে আর্থ আওয়ার শুরু হয়েছিল তা হলো সিডনি। নয়, রূপোর শহর বলে প্রসিদ্ধ শহরটি হচ্ছে ব্রোকেন হিল। 10, মেলানেশিয়ার অন্তর্গত একটি দ্বীপ সলোমন। তিনে আছে শূন্যস্থান পূরণ করো। আয়তে বলেছে মহাসাগরীয় ভূত্বকে যে শিলার প্রাধান্য দেখা যায় তা হলো ব্যাসল্ট। দুই, যে ভূমিকম্পীয় তরঙ্গ কঠিন ও তরল মাধ্যমে প্রবাহিত হতে পারে তা হলো পিতরঙ্গ। তিন, ভারতের নারকোন্ডাম হলো একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি। চার, একটি উপপাতালিক শিলার উদাহরণ ডলোরাইট। পাঁচ, খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলটি হলো মোহ স্কেল। ছয়, বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম রেনগজ। সাত, বিজ্ঞানে যে শাখায় শিলা নিয়ে আলোচনা করা হয় তাকে বলে পেট্রোলজি বা শিলাবিদ্যা। সাত, ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে। এরপরে আছে শুদ্ধ অশুদ্ধ। চারের আয়তে বলেছে ভূ অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ারে পরিচলন স্রোত দেখা যায় শুদ্ধ। দুই, পার্কার হলেন মহিসঞ্চরণ মতবাদে প্রবক্তা অশুদ্ধ। তিন, ভারতের হিমালয় পার্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ শুদ্ধ। চার, নিরপেক্ষ পাঁচ সীমানায় ভঙ্গিল পর্বতের উৎপত্তি হয় অশুদ্ধ। পাঁচ, বেলেপাথরের প্রবেশ্যতা তুলনামূলকভাবে বেশি শুদ্ধ। ছয়, চিনুক হলো একটি শীতল স্থানীয় বায়ু শুদ্ধ। আচ্ছা, চিনুক হলো একটি শীতল স্থানীয় বায়ু, এটা অশুদ্ধ করবে। চিনুক হলো উষ্ণ বায়ু। সাথে দিয়েছে ক্যাটাবেটিক বায়ু ঊর্ধ্বমুখী হয়ে থাকে। না, নিচের দিকে নামতে শুরু করে ভারী বায়ু, তাই এটা হচ্ছে অশুদ্ধ। সাত হচ্ছে কিউমুলোনুম্বাস, মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় অশুদ্ধ। পাঁচের আয়তে দিয়েছে চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত একজন বিখ্যাত ব্যক্তির নাম সুন্দরলাল বহুগুণা। দুই, কোন জলবায়ু অঞ্চলে পিগমিরা বসবাস করে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। তিন বলেছে পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি, গ্রেট বেরিয়ার রিফ। আর চার হচ্ছে একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস হচ্ছে বায়ু। ছয়তে দিয়েছে টিকা লিখতে বলেছে। আইতে বলেছে শিলামণ্ডল অথবা অ্যাস্থেনোস্ফিয়ার। যেহেতু 2 নাম্বার আছে তাই সংজ্ঞাটা লিখবো আর শ্রেণী বিভাগটা লিখবো। শিলামণ্ডলের সংজ্ঞা লিখবে যে গ্রিক শব্দ লিথোস অর্থাৎ শিলা, আর স্ফিয়ার অর্থ মণ্ডল। গুরুমণ্ডলের ঊর্ধ্বে অবস্থিত মহাদেশীয় আর মহাসাগরীয় ভূত্বকের সমষ্টিকে শিলামণ্ডল বলে। এটা দুভাগে ভাগ হয়, ক্ষুব্ধ মণ্ডল আর ভূত্বক। ক্ষুব্ধ মণ্ডল হচ্ছে বহির্গুরুমণ্ডলের ওপরে প্রায় 100 কিলোমিটার বিস্তৃত নমনীয় এবং আপাত স্থিতিস্থাপক অথচ শান্ত স্তরটি হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। আর ভূত্বক হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে গড়ে প্রায় 30 কিলোমিটার পুরু কঠিন হালকা ও পাতলা স্তরটি হচ্ছে ভূত্বক। ভূত্বককে পুনরায় দুইটি উপবিভাগে ভাগ করা যায়, শিয়াল বা মহাদেশীয় ভূত্বক আর সীমা বা মহাসাগরীয় ভূত্বক। আর এর সাথে মানব জীবনের উপর প্রভাব দিয়ে দিতে পারো যে শিলামণ্ডলকে কেন্দ্র করে কৃষিকার্য, শিল্প স্থাপন, বসতি নির্মাণ প্রভৃতি কার্যকলাপগুলি সম্পন্ন হয়, তাই মানব জীবনের উপর শিলামণ্ডলের গুরুত্ব অপরিসীম। এর সাথে অথবাতে দিয়েছে অ্যাস্থেনোস্ফিয়ার।
লিখবে অ্যাস্থেনোস্ফিয়ার, কথাটা এসেছে অ্যাস্থেনে মানে দুর্বল আর স্ফিয়ার মানে হচ্ছে মন্ডল, এই দুইটি শব্দ থেকে, যার অর্থ দুর্বল মন্ডল। অ্যাস্থেনোস্ফিয়ার হলো ঊর্ধ্ব গুরুমণ্ডলের অন্তর্গত এক সান্দ্র দুর্বল নমনীয় প্রকৃতির পরিবর্তনশীল স্তর বিশেষ। বৈশিষ্ট্য হচ্ছে গভীরতা প্রায় 200 কিলোমিটার গভীরতা। এই স্তরটি মূলত লোহার ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। প্রকৃতি প্রচন্ড তাপমাত্রা চাপযুক্ত এই অঞ্চল স্থিতিস্থাপক আর সান্দ্র অবস্থায় আছে। উষ্ণতা এই অঞ্চলে তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি থাকার জন্য উষ্ণতা বৃদ্ধি পেয়ে শিলা গলনাঙ্কের কাছাকাছি থাকে। ভাসমান পাত, এই স্তরে ম্যাগমার পরিচলন স্রোতের সাহায্যে মহাদেশীয় আর মহাসাগরীয় পাত ভাসমান অবস্থায় চলমান রয়েছে। ভূমিকম্প তরঙ্গ সান্দ্র অবস্থায় থাকার জন্য এই স্তরে পি আর এস তরঙ্গ তুলনামূলকভাবে ধীর গতিসম্পন্ন হয়, তাই একে লো ভেলোসিটি জোন বলা হয়। গুরুত্ব, অগ্নুৎপাত এই অ্যাস্থেনোস্ফিয়ার থেকে সংঘটিত হয় বলে একে ক্ষুব্ধমণ্ডল বলে। দুয়েতে দিয়েছে সুনামি অথবা রিক্টার স্কেল, টিকা লিখতে হবে সুনামি অথবা রিক্টার স্কেল। লিখবে সুনামি শব্দের অর্থ হচ্ছে, জাপানি শব্দ সুনামির অর্থ বন্দর বা পোতাশ্রয় সংলগ্ন তরঙ্গ। সংজ্ঞা হচ্ছে সমুদ্রের তলদেশে বিধ্বংসী ভূমিকম্প হলে সমুদ্রে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, একে জাপানি ভাষায় সুনামি বলে। উৎপত্তি হচ্ছে সমুদ্রগর্ভে ভূমিকম্প, পার্বত্য অঞ্চলে ধস, হিমানি সম্প্রপাত, অগ্নুৎপাত বা সমুদ্রে বড় উল্কাপিণ্ডের পতনের ফলে সমুদ্রবক্ষে ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে সমুদ্রবক্ষে স্থানচ্যুতি ঘটে। উপকেন্দ্রের সব জল অনেক উঁচু হয়ে তরঙ্গের আকারে প্রচন্ড গতিতে উপকূলের দিকে ধেয়ে আসে। এর ফলে উপকূল অঞ্চল প্রবল জলোচ্ছ্বাস অর্থাৎ সুনামির সৃষ্টি হয়। বৈশিষ্ট্য, সুনামির গতি থাকে 300 থেকে 1000 কিলোমিটার পার ঘন্টা। উপকূলের কাছে সুনামির উচ্চতা থাকে 30 থেকে 40 মিটার। মনুষ্যকুলের ওপর প্রভাব, এই জলোচ্ছ্বাস সমুদ্র উপকূলে আছড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে, সম্পত্তি আর জীবনহানি ঘটায়। উদাহরণ 2011 সালের 11ই মার্চ জাপানে ঘটে যাওয়া ভূমিকম্পের ফলে 33 ফুট উচ্চতা বিশিষ্ট সুনামির সৃষ্টি হয়। এর সাথে অথবা আছে রিক্টার স্কেল। সংজ্ঞা লিখবে যে সিসমোগ্রাফ যন্ত্রের উপর বসানো যে স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় তাকে রিক্টার স্কেল বলে। আবিষ্কারক 1935 সালে ভূমিকম্পবিদ চার্লস রিক্টার এই স্কেল আবিষ্কার করেন, তাই একে রিক্টার স্কেল নাম দেওয়া হয়েছে। উদ্দেশ্য, ভূপৃষ্ঠের কম্পন ভূমিকম্পন লিখো যন্ত্রের সাহায্যে লিপিবদ্ধ করে তা থেকে গাণিতিক পদ্ধতিতে ভূমিকম্পের শ্রেণী নির্ধারণ করাই হচ্ছে এর উদ্দেশ্য। বৈশিষ্ট্য হচ্ছে, এক হলো রিক্টার স্কেলের মাত্রাক্রম 0 থেকে 10 পর্যন্ত হয়। 2, এই স্কেল অনুযায়ী ভূমিকম্পের তীব্রতা প্রতি 1 একক বাড়ার অর্থ সেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা আগের এককের থেকে 10 গুণ বেশি। 3, রিক্টার স্কেলে 6 এর বেশি মাত্রার ভূমিকম্পে বিরাট ক্ষয়ক্ষতি হয়। উদাহরণ হচ্ছে 2004 সালের ভারত মহাসাগরের তলদেশে ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে 8.9। তিনেতে দিয়েছে তাপ রূপান্তর, মানে তাপের ফলে যে রূপান্তর ঘটে আর কি, অথবা শিলাচক্র। যেহেতু 2 নাম্বার আছে তো একটুখানি লিখে দেবে যে ভূগর্ভের মধ্যে অত্যধিক তাপের জন্য শিলাসমূহ রূপান্তরিত হয়। তাপের জন্য এই রূপান্তর হয় বলে এর নাম তাপ রূপান্তর বা স্পর্শ বা স্থানীয় রূপান্তর। যেমন পিট কয়লা এভাবে গ্রাফাইট শিলায় রূপান্তরিত হয়। ওর সাথে অথবাতে রয়েছে শিলাচক্র। আগে সংজ্ঞাটা লিখবে যে ভূ অভ্যন্তরের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল বা ছিদ্রপথ দিয়ে অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভারূপে এসে বা ভূত্বকের মধ্যে শীতল ও কঠিন হয়ে আগ্নেয়শিলার সৃষ্টি হয়। পরে এই শিলা নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ, নদীর তলদেশে বহুকাল ধরে সঞ্চিত এবং কঠিন হয়ে পাললিক শিলায় পরিণত হয়। এই আগ্নেয় এবং পাললিক দুই ধরনের শিলায় ভীষণ তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত আর অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে সঞ্চিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়। আবার এই 3 ধরনের শিলাই ভূ আলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এভাবেই প্রকৃতিতে শিলার উৎপত্তি, এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে, একে শিলাচক্র বলে। যেহেতু 2 নাম্বার মানে ছবিটা দেওয়ার দরকার নেই। 4এতে দিয়েছে সম্পৃক্ত বায়ু অথবা সমবর্ষণ রেখা। লিখবে যে কোনো স্থানে নির্দিষ্ট উষ্ণতাযুক্ত বায়ুতে সর্বাধিক যে পরিমাণ জলীয় বাষ্প থাকা দরকার তার সমস্তটাই যখন সেই বায়ু ধারণ করে তখন তাকে সম্পৃক্ত বায়ু বলে। বৈশিষ্ট্য হচ্ছে, সম্পৃক্ত বায়ু হলো এমনই এক বায়ু যা জলীয় বাষ্প ধারণে সর্বোচ্চ মাত্রা নির্দেশ করে। 2, এই বায়ুতে অতিরিক্ত জলীয় বাষ্প যুক্ত হলে তা ভূপৃষ্ঠেই ফিরে আসে। 3, বায়ুমণ্ডলীয় তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছালে বায়ু সম্পৃক্ত হয়। আর 4 হচ্ছে, বৃষ্টি বা তুষারপাত সৃষ্টিতে সম্পৃক্ত বায়ুর যথেষ্ট ভূমিকা রয়েছে।
সমবর্ষণ রেখায় লিখবে যে পৃথিবীর যে সকল স্থানে গড় বৃষ্টিপাতের পরিমাণ একই রকম বা সমান, সেই সকল স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে সমবর্ষণ রেখা বলে। এই রেখা সর্বদা ইঞ্চিতে বা সেমিতে প্রকাশ করা হয়। মানচিত্রে সমবর্ষণ রেখার সাহায্যে বিভিন্ন অঞ্চলের উদ্ভিদের প্রকৃতি, কৃষিকার্যের ধরন, মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা গড়ে ওঠে। বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের তারতম্য হওয়ার জন্য সমবর্ষণ রেখা বন্টনের ক্ষেত্রে তার প্রভাব লক্ষ্য করা যায়। সমবর্ষণ রেখাগুলি সমষ্ণ রেখার মতো আঁকাবাঁকা হয়। 3 হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়, এই অঞ্চলে সমবর্ষণ রেখাগুলির মান সর্বাধিক হয়, মরু অঞ্চলের দিকে এর মান ক্রমশ কমতে থাকে। 7-এ আসি, 7-এর আয়তে বলেছে সমুদ্র বায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। আচ্ছা, যেহেতু 3 নাম্বার আছে তো এটাই লিখবে যে সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত বায়ুকে সমুদ্র বায়ু বলা হয়। উৎপত্তি হচ্ছে দিনের বেলা সূর্যের তাপে স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উষ্ণ হয়ে ওঠে। তখন স্থলভাগের বায়ু উষ্ণ প্রসারিত এবং হালকা হয়ে উপরে উঠে গেলে নিম্নচাপ সৃষ্টি হয়। অপরদিকে সমুদ্রের জল স্থলভাগের তুলনায় শীতল হওয়ায় সেখানে উচ্চচাপ বিরাজ করে, ফলে দিনের বেলা সমুদ্রের উচ্চচাপ থেকে স্থলভাগের নিম্নচাপের দিকে অপেক্ষাকৃত শীতল আরামদায়ক সমুদ্রবায়ু প্রবাহিত হয়। গতি সূর্য ওঠার কিছু সময় পর থেকে এই বায়ু বইতে শুরু করে এবং বিকেলে ও সন্ধ্যের দিকে এর গতিবেগ বেড়ে যায়। প্রভাবিত অঞ্চল হচ্ছে উপকূল থেকে অভ্যন্তরে প্রায় 150 কিমি পর্যন্ত এই বায়ুর প্রভাব দেখা যায়। বায়ুর প্রকৃতি হচ্ছে সমুদ্র থেকে আসে বলে এই বায়ু জলীয় বাষ্পপূর্ণ হয়। প্রভাব হচ্ছে এর প্রভাবে স্থলভাগে বৃষ্টি হয়, উপকূল সংলগ্ন অঞ্চলের উষ্ণতা কম হয় আর জলবায়ু সমভাবাপন্ন হয়। 2-তে দিয়েছে এস্কিমোদের জীবনযাত্রার সাম্প্রতিক পরিবর্তন উল্লেখ করো। এটা লিখবে যে বর্তমানে এটা লিখবে তোমার হচ্ছে অধিবাসীদের লিখবে সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত অঞ্চলে আর কি। এই অঞ্চল মানে ওই সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত বা তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বর্তমানে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বেশ কিছু খনিজের সন্ধান পাওয়া গেছে, যেমন স্পিটসবার্গে কয়লা, সুইডেনের কিরুনা অঞ্চলে আকরিক লোহা, ইউক্রেনে এবং আলাস্কায় সোনা, খনিজ তেল। ফলে বেশ কিছু শিল্প গড়ে উঠেছে। রেলপথ ও জলপথে এই অঞ্চলের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বাড়ছে। সাইবেরিয়ার মার্মিনক্স বন্দর থেকে সেন্ট পিটার্সবার্গ পর্যন্ত রেলপথ নির্মিত হয়েছে। উত্তর আমেরিকার আলাস্কা হাইওয়ে তুন্দ্রা অঞ্চলকে অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করেছে। কিছু অঞ্চলকে বরফ মুক্ত করে অথবা গ্রিন হাউসে উন্নত প্রযুক্তিতে চাষবাস করা হচ্ছে। অধিবাসীরা পশুর লোম, চামড়ার বিনিময়ে চা, কফি, তামাক ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করছে। বর্তমানে এই অঞ্চলে প্রভূত উন্নতি ঘটছে এবং অধিবাসীরাও ধীরে ধীরে আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠছে। 3-তে দিয়েছে পরিবেশের অবনমন নিয়ন্ত্রণে চিপকো আন্দোলনের সাপেক্ষে মানুষের ভূমিকা আলোচনা করো। এইটা লিখবে যে ভারতবর্ষের উত্তরপ্রদেশের গাড়োয়াল জেলার মন্ডল গ্রাম 1973 সালের এপ্রিল মাস। নামকরণ হচ্ছে চিপকো শব্দের অর্থ চেপে ধরা বা জড়িয়ে ধরা। এই আন্দোলনটি ছিল গাছ কাটার বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন। ঠিকাদাররা গাছ কাটতে এলে গ্রামবাসী মহিলারা গাছকে জড়িয়ে ধরতো, তাই এই আন্দোলনকে চিপকো আন্দোলন বলে। কারণ হচ্ছে হিমালয় পাহাড়ি অঞ্চলে গাছ কেটে নেওয়ার ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছিল। এর ফলে পাহাড়ি অঞ্চলে নানা সমস্যা তৈরি হয়, তারা প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছিল না। এছাড়া গাছ কেটে নেওয়ার ফলে ভূমিক্ষয় বেড়ে যাওয়া এবং তাদের চাষের জমির ব্যাপক ক্ষতি হয়। তাই সেই অঞ্চলে মানুষ ঠিকাদারদের গাছ কাটার বিরুদ্ধে আন্দোলনের নামে এবং ঠিকাদাররা গাছ কাটতে এলে তারা গাছ জড়িয়ে ধরে এবং ঠিকাদাররা তার ফলে গাছ কাটতে পারে না। এই আন্দোলনে নেতৃত্ব দেন গান্ধীবাদী নেতা শ্রী সুন্দরলাল বহুগুণা ও শ্রী চণ্ডীপ্রসাদ ভাট। প্রভাব হচ্ছে এই আন্দোলনের ফলে হিমালয় পার্বত্য অঞ্চলের গাছ কাটার বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়। 2 গাছ কাটা, বিশেষ করে বড় গাছ কাটা নিষিদ্ধ হয়। 3 ভারতের অন্যান্য অঞ্চলের লোকজনও গাছ কাটা বা পরিবেশ সম্পর্কে সচেতন হয়। 4-এ দিয়েছে নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি আলোচনা করো। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি হচ্ছে উত্তর ও দক্ষিণ নামে 2টি বড় দ্বীপ আর স্টুয়ার্ট, চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে নিউজিল্যান্ড। এখানকার বেশিরভাগ ভূমি পর্বতময়। অনেকগুলি আগ্নেয়গিরি যেমন মাউন্ট এগমন্ট, রুহাপেহু আছে এখানে। দক্ষিণ দ্বীপের দক্ষিণ আল্পস হচ্ছে প্রধান পর্বতশ্রেণী।
এই পর্বতশ্রেণীর মাউন্ট কুক হচ্ছে নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ। এই দ্বীপের পূর্ব উপকূল বরাবর গড়ে উঠেছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। নিউজিল্যান্ডের প্রধান প্রধান নদ নদী হলো ওয়াইটাকি, ক্লথ, ওয়ানগামুই, টায়েরি। এগুলি দৈর্ঘ্যে ছোট, খরস্রোতা। এদেশে পার্বত্য অঞ্চলে অনেক হিমবাহ সৃষ্ট হ্রদ রয়েছে। 5 দিয়েছে ভূত্বক এবং কেন্দ্রমণ্ডলে তুলনামূলক আলোচনা কর। আমরা শুধু ভূত্বক এবং কেন্দ্রমণ্ডল বলবো। ভূত্বক হচ্ছে সবার উপরে অবস্থিত হালকা কঠিন পদার্থে গঠিত যে স্তরটি পৃথিবীকে শক্ত আবরণে মুড়ে রেখেছে তাকে ভূত্বক বলা হয়। গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 40 কিলোমিটার। উৎপত্তি হচ্ছে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হওয়ার ফলে কার্বন পদার্থ সমৃদ্ধ হয়ে স্তর সৃষ্টি হয়েছে। বিস্তার 40 কিমি। উপাদান সিলিকা, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। উপরিভাগ হচ্ছে শিয়াল সীমা। গড় উষ্ণতা অপেক্ষাকৃত কম, গড়ে প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। ঘনত্ব প্রায় 2.2 থেকে 2.9 গ্রাম পার ঘন সেমি। ভূমিকম্প তরঙ্গ পিএসএল সবকটি তরঙ্গই চলাচল করতে পারে। কেন্দ্রমণ্ডল লিখবে যে পৃথিবীর প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত সর্বাধিক ভারী ও ঘনত্বযুক্ত পদার্থ সমন্বিত স্তরটিকে কেন্দ্রমণ্ডল বলে। গভীরতা হচ্ছে 2900 কিমি থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় 6370 কিলোমিটার। উৎপত্তি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সর্বাধিক ঘনত্বযুক্ত পদার্থগুলি কেন্দ্রীভূত হয়ে স্তরে সৃষ্টি করেছে। বিস্তার 3471 কিলোমিটার। উপাদান লোহা এবং নিকেল। উপরিভাগ হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল। আর গড় উষ্ণতা 4000 ডিগ্রি সেলসিয়াস থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেমি। আর কেবল পি তরঙ্গ চলাচল করতে পারে। 6 দিয়েছে মারে ডার্লিং নদীর গতিপথ আলোচনা করো। মারে ডার্লিং নদীর গতিপথ বর্ণনা করো। মারে ডার্লিং অববাহিকার প্রধান নদী হচ্ছে মারে ডার্লিং। ডার্লিং হলো মারের উপনদী। মারের উৎপত্তি হয়েছে অস্ট্রেলিয়ান আল্পস পর্বত থেকে। মারে নদীর দৈর্ঘ্য 2589 কিলোমিটার। ডার্লিং নদীর দৈর্ঘ্য 1163 কিলোমিটার এবং এর উৎপত্তি হয়েছে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে। ওয়েন্টওয়ার্থ শহরের কাছে উভয় নদী মিলিত হয়েছে। এই মিলিত নদী প্রবাহ দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হওয়ার পর এনকাউন্টার উপসাগরে মিশেছে। মারে নদীটি অস্ট্রেলিয়ান আল্পস পর্বতের বরফগলা জলে পুষ্ট হওয়ায় সারা বছরই জলে পূর্ণ থাকে। ডার্লিং ছাড়াও মারের অন্য উপনদী হচ্ছে মারারবিজি এবং লাচলান। ডার্লিং এর কয়েকটি উপনদীর নাম হচ্ছে ওয়ারেগো, পারু, বারন প্রভৃতি। এবারে আসি 8 দাগে। 8 আইতে বলেছে যে মারে ডার্লিং নদী অববাহিকার অর্থনৈতিক উন্নতির কারণগুলি লেখো। এই উত্তরটা লিখবে যে মারে ডার্লিং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ 1 হচ্ছে উন্নত কৃষি ব্যবস্থা। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে মারে ডার্লিং অববাহিকা পলিগঠিত সমতল ভূমিভাগ, অনুকূল নাতিশীতোষ্ণ জলবায়ু এবং পরিমিত বৃষ্টিপাত, উন্নত জলসেচ ব্যবস্থা, উন্নত যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহারে কৃষি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। প্রচুর পরিমাণে গম, যব, ভুট্টা, ওট, রাই প্রভৃতি ফসল এবং আঙুর, পিচ, আপেল, কমলালেবুর চাষ ব্যাপকভাবে হয়, যা মারে ডার্লিং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধিতে সহায়তা করেছে। 2 হচ্ছে উন্নত পশুপালন ব্যবস্থা। এখানকার ডাউন্স তৃণভূমির অবস্থান পশুপালনে সহায়তা করেছে। এখানে মূলত মেরিনো, লিঙ্কন, মার্স প্রভৃতি ভালো জাতের মেষ এবং গবাদি পশু পালন করা হয়, যা থেকে প্রচুর মাংস এবং দুগ্ধজাত দ্রব্য উৎপাদিত হয়। গোমাংস এবং পশম উৎপাদনে অস্ট্রেলিয়ায় প্রথম স্থান অধিকার করে। গোমাংস আর পশম রপ্তানি করে মারে ডার্লিং অববাহিকার আর্থিক সমৃদ্ধি ঘটে। 3 শিল্পোন্নতি। এই অববাহিকায় রূপ হচ্ছে ব্রোকেন হিল, তামা, কোবার। সামান্য পরিমাণে সোনা, সীসা, টিন ছাড়া অন্যান্য খনিজ পদার্থ বিশেষ পাওয়া যায় না বলে ধাতব শিল্পের খুব একটা বিকাশ হয়নি। তবে কৃষি আর পশুপালনের উপর নির্ভর করে পশম, বস্ত্রবয়ন, ডেয়ারি, ময়দা, বেকারি, মাংস প্রক্রিয়াকরণ প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। এছাড়াও উন্নত প্রযুক্তিবিদ্যার উপর নির্ভর করে ইঞ্জিনিয়ারিং ও রাসায়নিক শিল্প গড়ে উঠেছে, যা অর্থনৈতিক সমৃদ্ধিতে যথেষ্ট সহায়ক। 4 হচ্ছে শহর ও বাণিজ্য কেন্দ্র। মারে ডার্লিং অববাহিকায় অ্যাডিলেড, মিলজুরা, ব্রোকেন হিল প্রভৃতি শহরের নানাবিধ কার্যকলাপ ও বাণিজ্যিক উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধির আরও একটি কারণ। এছাড়াও উন্নত পরিবহন ব্যবস্থা, কিছুটা ঘন জনবসতিপূর্ণ পরিবেশ, নাতিশীতোষ্ণ জলবায়ু প্রভৃতি অর্থনৈতিক সমৃদ্ধিতে সহায়তা করেছে। 8 2 নম্বর বলেছে নিরক্ষীয় জলবায়ুর জীববৈচিত্র্য আলোচনা করো। এই হচ্ছে নিরক্ষীয় জলবায়ু আর এই হচ্ছে জীববৈচিত্র্য। স্বাভাবিক উদ্ভিদ লিখবে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অরণ্যে সারা বছর গাছে
সবুজ পাতা থাকে, ফুল ফোটে, ফল ধরে, তাই চিরসবুজ অরণ্য বলা হয়। ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় এই ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। এই অরণ্যে রবার, রোজউড, ব্রাজিল নাট, আয়রন উড, বাঁশ গাছ দেখা যায়। জাইরে বা কঙ্গো নদী অববাহিকার নিরক্ষীয় অরণ্যে মেহগনি, রবার, পাম, কোকো, সিনকোনা গাছের প্রাধান্য। দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অরণ্যে শাল, সেগুন, আবলুস, রবার গাছ দেখা যায়। উপকূল অঞ্চলে প্রচুর নারকেল, তাল গাছ জন্মায়। এই অরণ্যে নানা প্রজাতির গাছ পাশাপাশি জন্মায়। ব্রাজিলের বৃষ্টি অরণ্যে 2 বর্গ কিলোমিটার অঞ্চলে গড়ে প্রায় 300 প্রজাতির গাছ দেখা যায়। পৃথিবীর আর কোনো অরণ্যে এত প্রজাতির গাছ দেখা যায় না। গাছগুলোর কাঠ শক্ত এবং ভারী, গুঁড়ি খুব লম্বা, মোটা আর পাতাগুলো বেশ চওড়া হয়। গাছগুলো এমন ঠাসাঠাসি ভাবে থাকে যে অরণ্যের ওপর চাঁদোয়ার মতো ঢেকে যায়। এর মধ্যে দিয়ে সূর্যের আলো অরণ্যের তলদেশে পৌঁছতে পারে না, ফলে স্যাঁতসেঁতে অন্ধকার তলদেশে নানা লতা, গুল্ম, পরগাছা গজিয়ে দুর্গম হয়ে ওঠে। বন্যপ্রাণ হচ্ছে ঘন এবং দুর্ভেদ্য অরণ্য। গাছে চড়তে পারে এমন পশু পাখি, জীবজন্তুর আধিক্য। বাঁদর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, বিভিন্ন রকম সাপ, পাখি, বিষাক্ত কীটপতঙ্গ দেখা যায়। অরণ্যের তলদেশে হরিণ, গন্ডার, হাতি, জেব্রা এবং নদী, জলাশয়ে প্রচুর কুমির ও জলহস্তী রয়েছে। তীরেতে দিয়েছে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি আলোচনা করো। লিখবে পরিবেশ অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি। 1 হচ্ছে পরিবেশ অবনমনের অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার অভাব ও দারিদ্র্য। উন্নয়নশীল দেশগুলিকে পরিকল্পিতভাবে অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে হবে, মানুষকে শিক্ষিত এবং সচেতন করতে হবে। 2 হচ্ছে উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তির বেশি ব্যবহার করতে হবে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ। 3 সম্পদের পুনর্ব্যবহার করতে হবে আর পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে। 3 মাথাপিছু প্রাকৃতিক শক্তির ব্যবহারের পরিমাণ কমাতে হবে। উন্নয়নের ক্ষেত্রে জল, বায়ু, মাটি, অরণ্য পরিষ্কার রাখা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। 4 জনসংখ্যা আর দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে তা লক্ষ্য রাখা প্রয়োজন। 5 সরকারি পরিকল্পনা গ্রহণের আগে তার পরিবেশগত প্রভাব চিহ্নিত করা দরকার। উন্নয়ন পরিকল্পনা অর্থাৎ রাস্তা তৈরি, নদী পরিকল্পনা, নগর পরিকল্পনা, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, শিল্প কারখানা স্থাপন প্রভৃতি এগুলো করতে গিয়ে যাতে পরিবেশের ক্ষতি না হয় সেদিকে নজর রাখতে হবে। 7 জীবমণ্ডলের বৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ হতে হবে। বিভিন্ন প্রাণী উদ্ভিদকে তার নিজস্ব পরিবেশে বাঁচার সুযোগ মানুষকে করে দিতে হবে। 8 সর্বোপরি দেশের সরকারকে পরিবেশ বিষয়ে গুরুত্ব দিতে হবে, পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর নীতি প্রণয়ন করতে হবে। 4 দিয়েছে অস্ট্রেলিয়া ভূপ্রাকৃতিক বিভাগগুলি উল্লেখ করে যে কোনো একটি বিভাগ নিয়ে আলোচনা করো। লিখবে যে অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়াকে 4টি অঞ্চলে ভাগ করা হয়। পূর্বের উচ্চভূমি, 2 হচ্ছে পশ্চিমের মালভূমি, মধ্যভাগের সমভূমি আর হচ্ছে উপকূলের সমভূমি। এবার বলেছে যে কোনো একটি বিভাগ নিয়ে আলোচনা করো, তো পূর্বের উচ্চভূমি বলে দিচ্ছি। অস্ট্রেলিয়ার পূর্ব দিক বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত হয়েছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতশ্রেণী, এর নাম গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এই পর্বতশ্রেণী বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত, যেমন ডার্লিং ডাউনস, অস্ট্রেলিয়ান আল্পস, ব্লু রেঞ্জ, নিউ ইংল্যান্ড রেঞ্জ, লিভারপুল রেঞ্জ। নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোশিয়াস্কো হচ্ছে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। তো এছাড়া তুমি পশ্চিমের মালভূমি বা মধ্যভাগের সমভূমি, উপকূলের সমভূমি এটাও বলতে পারো। 5 দিয়েছে মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগত পার্থক্য লেখো। এখানে যে মৌসুমী জলবায়ু আর হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু দুটো আমরা বলবো। তাহলে মৌসুমী জলবায়ুটা আগে বলছি। মৌসুমী জলবায়ুর অবস্থান হচ্ছে 30 থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালীন গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত, বার্ষিক গড় বৃষ্টিপাত 100 থেকে 150 সেমি। ঋতু হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শীত ও শরৎ। 4টি ঋতু দেখা যায়। আর্দ্র গ্রীষ্মকাল, শুষ্ক শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। ভূমধ্যসাগরীয় জলবায়ু হচ্ছে 30 থেকে 40 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস আর শীতকালীন গড় তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত 25 থেকে 150 সেমি। প্রধান ঋতু গ্রীষ্ম এবং শীত, শুষ্ক গ্রীষ্মকাল আর আর্দ্র শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। তারপরে মৌসুমী জলবায়ুতে স্বাভাবিক উদ্ভিদ লিখবে যে পর্ণমোচী অরণ্য দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে শুষ্ক শীতকালে গাছের পাতা ঝরে যায়। 2 গাছগুলির উচ্চতা মাঝারি প্রকৃতির, 12 থেকে 15 মিটার। স্বল্প সংখ্যক প্রজাতির সহাবস্থান দেখা যায়। গাছের পাতাগুলি বড় থেকে মাঝারি ধরনের হয়। বায়ু প্রবাহ গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এছাড়া লু, আঁধি প্রভৃতি স্থানীয় বায়ু দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে শাল, সেগুন, পলাশ, বাঁশ, শিশু, চন্দন ইত্যাদি। জনবসতি
অনুকূল মনোরম জলবায়ু ও সম্পদের প্রাচুর্যের কারণে পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল। ভূমধ্যসাগরীয় জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে চিরহরিৎ এবং গুল্ম জাতীয় বৃক্ষের মিশ্র অরণ্য দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ গাছ চিরহরিৎ জাতীয়, 2 গাছের শিকড় মাটির অনেক গভীর পর্যন্ত বিস্তৃত, 3 গাছগুলি বিক্ষিপ্তভাবে জন্মায়, 4 পাতাগুলোতে মোম জাতীয় পদার্থের আস্তরণ থাকে, 6 গাছের ফলগুলি রসালো টক মিষ্টি প্রকৃতির হয়। বায়ু প্রবাহ হচ্ছে গ্রীষ্মকালে শুষ্ক আয়ন বায়ু আর শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এছাড়া শিরোক্ষ, বোরা প্রভৃতি স্থানীয় বায়ু দেখা যায়। স্বাভাবিক উদ্ভিদের উদাহরণ কর্ক, কারি, জলপাই, আঙুর, কমলালেবু ইত্যাদি। জনবসতি হচ্ছে অনুকূল প্রাকৃতিক আর আর্থসামাজিক পরিবেশের কারণে জনবসতি অত্যন্ত ঘন।